গল্পে মনের কথায় তোমায় স্বাগত। আজকে পাঠ করে শোনাবো বাংলা ছোট গল্প। গল্পের নাম বান। লেখিকা সৃজিতা। অফিসে বসে এক মনে ফাইল দেখছিল রাতুল। রাতুলদের অফিসের এই ব্রাঞ্চটা খুব বড় না হলেও খুবই ব্যস্ত ব্রাঞ্চ। অফিসের প্রতিদিনের কাজ শেষ না হলে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। ম্যানেজার ধীরাজবাবু বললেন, রাতুলবাবু, আপনার ফোন এসেছে। রাতুল খুব অবাক হয়ে গেল। অফিসের ফোনে এই সময় কে ফোন করলো? ফোনের কাছে এসে রিসিভারটা ধরল। হ্যালো। কে? রাতুল? হ্যাঁ, রাতুল বলছি। ছোট্টু, আমি সোমা বলছি। মা হঠাৎ কাল রাত্রে খেয়ে দিয়ে শুতে যাবার সময় সেন্সলেস হয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ডাক্তার পাওয়া গেল না ঝড় বৃষ্টির কারণে। ঘণ্টাখানেক বাদে ডাক্তারবাবু এসে ওষুধ ইঞ্জেকশন দেবার পরে খানিকক্ষণের জন্য মায়ের জ্ঞান ফিরেছিল। ফিরতেই তোর নাম ধরে ডাকতে শুরু করে দিল। ফোনটা হঠাৎ কেটে গেল। রাতুল কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। বুঝতে পারল না যে সোমা ফোনটা কোথা থেকে করেছে। অপেক্ষা করছিল, কিন্তু ফোন আর এলো না। ধীরাজবাবু খুব অবাক হয়ে গেলেন। রাতুলের চিন্তিত মুখ দেখে বললেন, কি খবর রাতুলবাবু? কোনো খারাপ খবর? এভাবে থমকে দাঁড়ালেন যে? ফোনটা করেছিল আমার পিসতো বোন সোমা। পিসিমার অবস্থা খুব খারাপ, কিন্তু ফোনের লাইনটা তো কেটে গেল। আপনার নিজের পিসি? হ্যাঁ, আমার নিজের পিসি। ছোট বয়সে বিয়ে হয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বিধবা হয়ে আমাদের পৈতৃক বাড়িতে মেয়েকে নিয়ে চলে আসে। আমার মায়ের মৃত্যুর পরে পিসি ছিল আমাদের মাতৃতুল্য। রাতুল আবার ফিরে এসে চেয়ারে খানিকক্ষণ স্থাণু হয়ে বসে থাকার পরে ফাইলের বাকি কাজগুলো চটপট সেরে বেরিয়ে পড়ল। কারণ এখনই তাকে পৌঁছাতে হবে গ্রামের বাড়িতে। বটতলা যেতে সময় লাগবে হাওড়া থেকে প্রায় 2.5 ঘন্টা। সেখান থেকে ভুটভুটি করে নদী পার হয়ে ভ্যান রিক্সায় আরও ঘণ্টাখানেক যেতে হবে। আজ এখনই বের হলে কালকেই চলে আসতে পারবে। প্রায় বছর 5 গ্রামের বাড়িতে যায়নি রাতুল। বাবার মৃত্যুর পরে গ্রামের বাড়িতে আর যাওয়াই হয়নি। পিসিমা চিঠি দিতেন মাঝে মাঝেই। প্রায় সব চিঠিতেই সেই একই বয়ান। ওরে রাতুল, তোকে কতদিন দেখিনি বাবা, একবারটি আয়। আমাদের ভুলে গেলি বাবা? কবে মরে যাব? বিয়ের পরে সোমা মাঝে মাঝে আমার কাছে এসে থাকে, কিন্তু তুই তো একটা দিনও এখনো পর্যন্ত এলি না বাবা। সত্যি, অফিস, সংসার, ছেলেমেয়ের পড়াশোনা এসব করতে করতে সময় আর হয়ে ওঠেনি রাতুলের। রাতুল বাণীকে ফোন করে বলল, হ্যালো, সোমা ফোন করেছিল। পিসিমার অবস্থা এখন তখন। আমি অফিস থেকেই বেরিয়ে পড়লাম। বাড়ি গিয়ে বেরোতে গেলে আজ আর পৌঁছাতে পারবো না। তোমরা এখানে সাবধানে থেকো। বাণী খানিকক্ষণ চুপ করে থেকে বলল, এখন প্রায় 5টা বাজে। তোমার পৌঁছাতে বেশ রাত হয়ে যাবে। ওদিকে তো আবার গাড়ি সহজে পাওয়া যায় না। নদী পেরোনোও তো বেশ ঝামেলা। ঠিক আছে, সাবধানে যেও। বাস স্ট্যান্ডে এসে রাতুল দেখল একটাও রুটের বাস নেই। সময় চলে যাচ্ছে। প্রায় 40 মিনিট পরে একটা বাস এলো। রাতুল জানলার পাশে সিট পেয়ে বসে পেল। কিছুক্ষণের মধ্যেই বাস ভরে গেছে। মিনিট 15 পরেই বাস ছেড়ে দিল। জানলা দিয়ে আসা বাতাস জুড়িয়ে দিচ্ছে রাতুলের শরীর, কিন্তু মন, বুকের মধ্যেখানটা মেঘলা আকাশের মতো হয়ে যাচ্ছে ক্রমশ। বিকেল ফুরিয়ে বাইরের আধার চাদর বিছাতে শুরু করে দিয়েছে। সূর্যহীন আকাশে ম্রিয়মান আলোয় সব যেন ঝাপসা ছায়ামাখা হয়ে যাচ্ছে। চোখের পর্দায় অনবরত একটাই মুখ ভেসে আসছে রাতুলের। বাবার শ্রাদ্ধের কাজ শেষ হয়ে যাওয়ার পরে বাণী আর ছেলেমেয়েকে নিয়ে কলকাতায় ফিরে আসার সময় সাদা থান পরে পিসিমা আমের আচার, নারকেল নাড়ু হাতে দিয়ে বলেছিল, মাঝে মধ্যে আসবি তো বাবা রাতুল, এই বুড়িটাকে দেখতে? এত বছর পিসিমার কাছে না যাওয়াটা খুব অন্যায় হয়েছে। ঠিক সময়ে পৌঁছাতে পারবে তো? মানে পিসিমার মৃত্যুর আগে একবার দেখা হবে কি?
হঠাৎ রাস্তায় দেখা গেল বিশাল জ্যাম শুরু হয়েছে, একদিকের রাস্তা সারানো হচ্ছে বলে। বর্ষায় রাস্তার অবস্থা বেশ খারাপ হয়ে গেছে। প্রায় আধ ঘন্টা হয়ে যাওয়ার পরে আবার গাড়ি চলতে শুরু করলো, খুব ধীরে ধীরে। লাস্ট স্টপেজে যখন গাড়ি থামলো তখন রাত প্রায় 9টা। সেই দুপুরের পরে আর কিছুই খাওয়া হয়নি রাতুলের। বাস স্ট্যান্ডের সামনে কিছু খাবার খেয়ে নিতে হবে। পিসির বাড়ি এই অবস্থায় কিছু খাবার জুটবে কি? হঠাৎ একটা পুরনো স্মৃতি মানসপটে ভেসে এলো রাতুলের। গ্রামের প্রাইমারি স্কুলে শিক্ষাগণ্ডি পেরোনোর পরে রাতুলের বাবা তাকে কলকাতা স্কুলে ভর্তি করেন এবং পড়াশোনার জন্য রাতুলকে হোস্টেলেই থাকতে হতো। একদিন কি একটা কারণে হঠাৎ স্কুল ছুটি হয়ে যায়। রাতুল হোস্টেল থেকে পারমিশন নিয়ে বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। কলকাতা থেকে এতটা পথ আসতে আসতে রাতুলের খুব খিদেও পেয়েছিল, আর মাকে বলাতে মা তখন বললেন, দাঁড়া বাবা, এক্ষুনি আমি খাবার বানিয়ে দিচ্ছি, একটু তো সময় লাগবে খাবার বানাতে। তুই হাত মুখ ধো, ততক্ষণে আমি ভাত তরকারি বানিয়ে দিচ্ছি। কিন্তু 15 বছরের রাতুলের দেরি সহ্য হলো না। দৌড়ে পিসিমার কাছে গিয়ে বলতেই সঙ্গে সঙ্গে ভাতের থালা হাজির। সেই পিসিমা আজও তার অপেক্ষায়। চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রাতুলের বুক ভেদ করে। গ্রামটা যে তার খুবই প্রিয় ছিল শৈশবের কিছুকাল। স্মৃতিচারণ করতে করতে নদীর পাড়ে চলে এলো রাতুল। নদীর পাড়ে ভুটভুটি আছে মাত্র একটা। বেশ কিছু লোকজন ওপারে যাবে। রাতুল প্রশ্ন করল, কখন ছাড়বে গো? নৌকার ভিতর বসে থাকা মাঝি বলল, বসুন, একটু পরেই ছাড়ব। এতক্ষণ বাস জার্নির ধকল সয়ে নৌকায় বসে নদীর বুকের ভিজিয়ে হাওয়ায় কিছুক্ষণের জন্য চোখের পাতা বুজে এলো রাতুলের। হঠাৎ হইহট্টগোলে তন্দ্রা ছুটে গেল। মাঝি কোথায় যে গেছে এখনও ফিরছে না। প্রায় 15 মিনিট হয়ে গেল। একটা আধবয়সী ছেলে নৌকা থেকে নেমে মাঝিকে নিয়ে এলো আরও মিনিট 15 পরে। সময় বয়ে চলেছে। মাঝি এসে কিছুতেই নৌকা ছাড়তে রাজি হচ্ছিল না। যাত্রীদের কোলাহলে মাঝি বলল, নদীতে বান আসছে, বিপদ হতে পারে, আরও 8 ঘন্টা বাদে নৌকা ছাড়ব। কিন্তু রাত হয়েছে বলে যাত্রীরা জোর করে নৌকা ছাড়তে বলল। মাঝির কথা না শুনে যাত্রীদের জোরাজুরিতে মাঝি নৌকা ছাড়তে বাধ্য হলো। ভুটভুটির মেশিনের কর্কশ আওয়াজ আর নদীর জলের ছলাৎ ছলাৎ শব্দ শুনতে শুনতে বানি আর ছেলে মেয়েদের কথা মনে পড়ল রাতুলের। তাড়াহুড়া করে আজ না এসে কাল সকালে আসলেই ভালো হতো। হঠাৎ চিন্তার মধ্যেই মাঝ নদীতে ভুটভুটি এসে মেশিন বন্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। যাত্রীদের মধ্যে কেউ একজন চিৎকার করে বলে উঠল, কি ব্যাপার, নৌকা থামালে কেন? অন্ধকারে কিছুই দেখা গেল না। অন্ধকারে নদীর তীব্র উত্তাল জলোচ্ছ্বাসই উত্তর দিল, বান এসেছে। নৌকাও প্রচণ্ড জোরে কেঁপে গেল। জলের উত্তাল বেগ অন্ধকারেই মিলিয়ে গেল। মাঝি নৌকা থামিয়েছিল বলেই এ যাত্রা রক্ষা হলো। কিন্তু বানের কবলে পড়ে গভীর রাতে পিসির বাড়ি গিয়ে পিসিকে দেখে রাতুলের বাক রুদ্ধ হয়ে গেল। গল্পটা তোমার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। ভালো থেকো, সুস্থ থেকো।